আজকে আমরা আলোচনা করব। আমরা আগের দিন হচ্ছে সিটিজেন্স, আমরা হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশন বা রাজ্য পুনর্গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তারপরে কিছু এমসিকিউ ডিসকাশন করেছিলাম। আজকে আমরা যেটা আমাদের কি ছিল, পার্ট ওয়ান ছিল। আজকে আমরা আলোচনা করব পার্ট 2 সম্পর্কে। আগের দিন আমরা পার্ট 1 ডিসকাস করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পার্ট 2 সম্পর্কে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের। আজকে পার্ট 2 সম্পর্কে আলোচনা করব। তো পার্ট 2 এর মধ্যে কি জিনিস রয়েছে? পার্ট 2 এর মধ্যে রয়েছে ভারতের সিটিজেনশিপ, বা যেটাকে আমরা বলবো ভারতের নাগরিকত্ব বা সিটিজেনশিপ। তো এবার প্রথমে একটা প্রশ্ন আমাদের মনে আসবে, সেটা কি, যে সিটিজেন বা নাগরিক বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ সিটিজেনশিপ? ঠিক আছে, হোয়াট ইজ সিটিজেনশিপ প্রথমে আসবে, যে কাকে আমরা নাগরিক বলবো। তো প্রথম কথা, নাগরিক আমরা সেই ব্যক্তিকেই বলবো যারা সেই দেশের মধ্যে থেকে, সেই দেশের মধ্যে দুটো জিনিস হবে। প্রথমত, সেই দেশের পূর্ণ সদস্য পদ গ্রহণ করবে। খুব ভালো করে বুঝবেন, না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবে। সেই দেশের পূর্ণ সদস্য পদ গ্রহণ করবে, অথবা কি হবে, সেই দেশের রাজনৈতিক স্বাধীনতা ভোগ করবে। দুটোর মধ্যে কি পার্থক্য ভালো করে বলছো, ভালো করে বুঝবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই বলবে, স্যার বুঝতে পারলাম না। অর্থাৎ সেই দেশের প্রথমত পূর্ণ সদস্যপদ গ্রহণ করবে এবং সেই দেশের পূর্ণ রাজনৈতিক স্বাধীনতা ভোগ করবে। এবার প্রথম কথা হচ্ছে, পূর্ণ সদস্যপদ বলতে আমরা কি বুঝি? সদস্যপদ বলতে আমরা বুঝি, সে ভারতের যে সিটিজেন বা নাগরিক হওয়ার জন্য তার যে একটা ভোটার কার্ড, ঠিক আছে, সেই ভোটার কার্ড তার থাকবে। অর্থাৎ ভোটার কার্ড হচ্ছে কি, থাকার অর্থ সে সেই দেশের নাগরিক বা সিটিজেন হিসেবে নিজেকে রেজিস্টার করে। রাজনৈতিক স্বাধীনতার কথার অর্থ হচ্ছে সে কি করবে, সেই দেশের যে কোনো পলিটিক্যাল পার্টি বা যে কোনো রাজনৈতিক পদে, সাংবিধানিক পদ গ্রহণ করতে পারবে। যেমন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এই ধরনের পদ গ্রহণ করতে পারবে। ওকে, অর্থাৎ আমরা নাগরিকত্ব বলতে সেখানেই বুঝবো যেখানে কোনো ব্যক্তি সেই দেশের পূর্ণ সদস্যপদ গ্রহণ করবে এবং সেই দেশের রাজনৈতিক স্বাধীনতা ভোগ করবে। দুটো যদি তার মধ্যে থাকে তাহলে আমরা তাকে সেই দেশের সিটিজেন বলবো। ওকে, কোনো সমস্যা থাকলে অবশ্যই জিজ্ঞেস করবো। এবার এবার এখানে একটা প্রশ্ন আসবে, তার মানে আমাদের দেশ যে ভারত রয়েছে, ভারতের মধ্যে যতজন লোক রয়েছে, অনেক লোক তো ভারতের মধ্যে রয়েছে, ভারতের মধ্যে যতজন লোক রয়েছে সবাই কি সিটিজেন? প্রত্যেকেই কি সিটিজেন? না, প্রত্যেকে কিন্তু সিটিজেন নয়। তাহলে যতজন লোক রয়েছে তাদের মধ্যে কিছু কিছু লোক সিটিজেন হয় আর কিছু কিছু লোক অ্যালায়েন্স হয়। ঠিক আছে, দুটোর মধ্যে কি পার্থক্য? সিটিজেন মানে নাগরিক, অ্যালায়েন্স মানে কি, কোনো মানে বিদেশি কোনো ব্যক্তি। মানে জিনিসটা কি, এবার অ্যালায়েন্স মানে কি, সাপোজ সে দেশের কোনো নাগরিক নয়, সিটিজেন যারা হবে তাদের কাছে নাগরিকত্ব থাকবে। তাদের তাদের নাগরিকত্ব থাকবে, তারা সমস্ত ধরনের রাইটস বা অধিকার, অল রাইটস তারা পাবে। সমস্ত অধিকারে ভোটে দাঁড়ানো থেকে শুরু করে যে কোনো প্রফেশন থেকে শুরু করে সবকিছু পাবে। কিন্তু যারা অ্যালাইজ হবে তারা কিন্তু সমস্ত সুবিধা পাবে না, কিছু জিনিস তাদের প্রতি রেস্ট্রিক্টেড হবে। মানে রেস্ট্রিক্টেড বলতে কি কি, তারা ভারতের প্রাইম মিনিস্টার হতে পারবে না, বা ভারতের হচ্ছে প্রেসিডেন্ট হতে পারবে না, বা ভারতের ভোটে দাঁড়াতে পারবে না। এই ধরনের কিছু কিছু রেস্ট্রিকশন তার উপরে থাকবে। কিন্তু ভারতের নাগরিক হওয়ার জন্য কিছু কিছু জিনিস তারা পাবে। যেমন ভারতের মধ্যে তারা যে কোনো জব বা প্রফেশন অ্যাকোয়ার করতে পারবে, যে কোনো কাজ তারা করতে পারবে। ওকে, তো এই ধরনের কিছু কিছু রেস্ট্রিকশন তাদের মধ্যে অ্যালায়েন্সের মধ্যে থাকে। এই অ্যালায়েন্স আবার দু ধরনের, যেটা আমরা একটা বলবো ফ্রেন্ডলি অ্যালায়েন্স, মানে যারা বন্ধু। যেমন আমরা ধরতে পারি যে ভারতের বন্ধু রাশিয়ার লোক রয়েছে, ফ্রেন্ডলি বন্ধু। আর কিছু কিছু হয় এনিমি অ্যালায়েন্স, পাকিস্তান বলো বাংলাদেশের বলো, তারাও এরকম লোকরা রয়েছে। কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে আমাদের একটা খারাপ সম্পর্ক রয়েছে, সেই কারণে তাকে আমরা এনিমি অ্যালায়েন্স বলে। এবার এখানে একটা প্রশ্ন আসবে, ঠিক আছে, এখানে একটা প্রশ্ন আসবে যে নাগরিকত্ব আমাদের পার্ট 2 এ আছে এবং এখানে আমাদের যে আর্টিকেল, তো এখানের মধ্যে আমাদের আর্টিকেল রয়েছে আমাদের 5 থেকে 11। যেমন পার্ট 1 এর মধ্যে আর্টিকেল 1 থেকে 4 ছিল, এখানে আর্টিকেল রয়েছে 5 থেকে 11, যার মধ্যে আমাদের এই যে সিটিজেনশিপ বা নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার আমাদের যে প্রথম থেকে যে আমাদের যে নাগরিকত্ব, কে ভারতের নাগরিক হবে বা কি
মানে শর্ত বেসিসে নাগরিক হবে, সেটা কিন্তু প্রথম আমাদের ডিসাইড করেছিল কে? ভারতের গণপরিষদ। আমরা পড়েছি গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা আমাদের গঠিত হয়েছিল কোন আইনের মাধ্যমে মনে আছে? গণপরিষদ গঠিত হয়েছিল কোন আইনের মাধ্যমে? বলো মনে আছে যদি। ক্যাবিনেট মিশন। ভেরি গুড। ক্যাবিনেট মিশন প্ল্যানের আন্ডার, যেটা 1946 হয়েছিল, তার মাধ্যমে যে গণপরিষদ গঠিত হয়েছিল, যেই গণপরিষদ ভারতের জন্য সংবিধান রচনা করেছিল, সেই গণপরিষদ কি করেছিল? প্রাথমিক অবস্থায় কে ভারতের নাগরিক হবে সেই নাগরিকত্ব সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এটা পরীক্ষায় কোশ্চেন আসে যে ভারতের নাগরিকত্ব সংক্রান্ত সিদ্ধান্ত প্রথম কে গ্রহণ করেছিল, সেটা হবে ভারতের গণপরিষদ। এরপর যখন গণপরিষদ বা ভারতের সংবিধান রচনা হয়ে গেল, তারপর কি হয়? 1955 সালে 1955-এ ভারতে প্রথম যে ইন্ডিয়ান পার্লামেন্ট বা ভারতের যে সংসদ একটা আইন পাস করেছিল। আইন বা অ্যাক্ট পাস করেছিল। আমাদের কি জানি সংসদ কি করে, পার্লামেন্ট কি করে? আইন তৈরি করে। 1955 সালে আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট একটা নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যাক্ট পাস করেছিল। ঠিক আছে, সিটিজেনশিপ অ্যাক্ট 1955 পাস করেছিল, যেখানে যে কি শর্তে ভারতের নাগরিক হবে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তার মানে ভারত যখন স্বাধীন হয় 1947 সালে, তাহলে 1947 সাল থেকে 1955-র মধ্যে যেসব ব্যক্তি ভারতের নাগরিকত্ব পেয়েছিল বা নাগরিকত্বের যেসব শর্তগুলো ছিল, সেগুলো কার দ্বারা ডিসাইডেড ছিল? গণপরিষদের দ্বারা ডিসাইডেড ছিল। বলো, ক্লিয়ার হলে বলবো, কোনো সমস্যা থাকলে বা ক্লিয়ার হলে অবশ্যই বলবো। বলো, ক্লিয়ার হচ্ছে এতটা? কোনো কোশ্চেন থাকলে এর মধ্যে বলবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। এবার ভারতের যে নাগরিকত্ব সেটা কি ধরনের বা কি প্রকার? আমরা প্রত্যেকেই জানি ভারতের নাগরিকত্ব হচ্ছে একক নাগরিকত্ব, যেটাকে আমরা কি বলি? সিঙ্গেল সিটিজেনশিপ। এটা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? টেকেন ফ্রম ব্রিটেন থেকে। ব্রিটেন থেকে, ইউকে বা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ব্রিটেনের ধারণা, কারণ আমেরিকার ক্ষেত্রে রয়েছে ডুয়েল সিটিজেনশিপ। তো সিঙ্গেল সিটিজেনশিপ আমরা গ্রহণ করেছি ইউকে বা ব্রিটেন থেকে। আর এই যে 1955 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, সিটিজেনশিপ অ্যাক্টটা হয়েছিল, এটা এরপরে সংশোধন হয়েছে। কতবার সংশোধন হয়েছে? মাত্র 6 বার সংশোধন হয়েছে। কবে কবে হয়েছে? ফার্স্ট হয়েছে 1986-এ, 1986-তে। তারপর হয়েছে 1992 সালে। তারপর হয়েছে 2003 সালে। তারপর 2005 সালে। তারপর 2015-তে। আর তারপর 2019-এ। মোট 6 বার সিটিজেনশিপ হয়েছে। একদম শেষ এই যে 2019-এ যেটা হয়েছিল, ঠিক আছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা সিএএ গন্ডগোল হয়েছিল প্রেজেন্টলি ভোটের মধ্যে, যেটাকে চালু করা হয়েছে। ঠিক আছে, সেটা সম্পর্কে আমি ডিসকাস করবো এবার। স্যার উপরের দিকে একটুখানি তুলবেন, একটুখানি উপরের দিকে। হুম, এই যে এখান থেকে শুরু। আচ্ছা, এবার ভারতের এই যে নাগরিকত্ব সংক্রান্ত সিদ্ধান্ত, দেখো গণপরিষদ তো 1955 পর্যন্ত ছিল, তারপর 1955-তে 55-তে এসে এটা হচ্ছে সংসদ করলো। অর্থাৎ নাগরিকত্ব সংক্রান্ত এখন যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, মনে হচ্ছে যে এই অ্যামেন্ডমেন্ট আমি করতে চাই, যে নাগরিকত্ব সংক্রান্ত কোনো যদি সংশোধন বা অ্যামেন্ডমেন্ট বা কোনো ডিসিশন যা কিছু করতে চাইবো, সেটা করার অধিকার কার রয়েছে? একমাত্র ইন্ডিয়ান পার্লামেন্ট বা সংসদে রয়েছে। অর্থাৎ সংসদ বলতে আমরা পার্লামেন্টের কথা বলছি, যার মধ্যে আমাদের লোকসভা রাজ্যসভা রয়েছে। এখানে কিন্তু মাথায় রাখবে, রাজ্যের যে বিধানসভা রয়েছে, স্টেট অ্যাসেম্বলি রয়েছে, রাজ্য বিধানসভার কিন্তু কোনো অধিকার নেই। ভালো করে বুঝবে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের এক ক্ষেত্রে রাজ্য বিধানসভার কিন্তু কোনো অধিকার নেই। অর্থাৎ মমতা ব্যানার্জি যদি বলে যে আমরা আলাদা করে নাগরিকত্ব দেব বা কোনো কিছু দেব, সেই সংক্রান্ত কোনো অধিকার কিন্তু রাজ্য সরকারের নেই। অর্থাৎ এখানে শুধুমাত্র কেন্দ্র সরকার, অর্থাৎ সংসদ বা পার্লামেন্ট যেটা ডিসাইড করবে, সেটাই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ হবে। রাজ্যের বিধানসভা বা রাজ্য সরকারের কিন্তু কোনো অধিকার নেই সিটিজেনশিপ সংক্রান্ত কোনো কিছু করতে। এবার
আমরা দেখবো যে ভারতের যে নাগরিকত্ব আমরা বললাম যে একক নাগরিকত্ব রয়েছে। প্রশ্ন আসতে পারে এভাবে এমসিকিউতে যে ভারতের যে একক নাগরিকত্ব গ্রহণ করা হয়েছে সেটা কেন, ঠিক আছে, কোন নীতির ভিত্তিতে বলতে পারি যে কেন আমাদের ভারতের সিটিজেনশিপ গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। তার কারণ ভারতের সিটিজেনশিপ একক নাগরিকত্ব গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে ভারতের ঐক্য ও সংহতি রক্ষা করা। ভারত যাতে ইন্টিগ্রেটেড একটা কান্ট্রি হয় বা দেশ হয় ঐক্য এবং সংহতি রক্ষা করার জন্য। দেখো কি পার্থক্য, কেন এটা করা হয়েছে। দেখো ভারতও তো ডুয়েল সিটিজেনশিপ নিতে পারতো, যেটা আমেরিকার ক্ষেত্রে আছে। আমেরিকার ক্ষেত্রে কি রয়েছে, যে সাপোজ ধরো একজন ব্রাজিল, ব্রাজিল কোথায় রয়েছে, সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকায় রয়েছে, কিন্তু ব্রাজিলের সিটিজেনশিপ হয়। কেউ একজন ব্রাজিলের যদি সিটিজেন হয় সে কিন্তু ইউএস এর সিটিজেনশিপ হবে এরকম ব্যাপার নেই। সে ব্রাজিলের সিটিজেনশিপ হলো, এরপরে যদি হয় সে তার সাথে সাথে এক্সট্রা ভাবে ইউএস এর সিটিজেনশিপ পেতে পারে। অর্থাৎ প্রত্যেক ব্রাজিলিয়ান কিন্তু ইউএস সিটিজেনশিপ পায় না। কিছু কিছু ব্যক্তি ব্রাজিলের যারা সেইভাবে এলিজিবল হয় তারা ইউএসএ সিটিজেনশিপ পায়। সেরকম কোন ব্যক্তি আর্জেন্টিনার রয়েছে, তাহলে আর্জেন্টিনার ব্যক্তি সেও ইউএসএ সিটিজেনশিপ পেতে পারে, কিন্তু সবাই পাবে এরকম ব্যাপার না। ফলে এবার ইন্ডিয়ার ক্ষেত্রে যদি এটা হতো তাহলে ধরো একজন ব্যক্তি তামিলনাড়ুতে আছে, ঠিক আছে, তাহলে তামিলনাড়ু তাকে কি করলো, সিটিজেনশিপ দিল। এবার তারপরে কি হলো, ইন্ডিয়া, সে তারপরে ইন্ডিয়ান সিটিজেন হতে পারে নাও হতে পারে। এতে দেখো সমস্যা কি হবে, সমস্যা হবে যে তামিলনাড়ুর সঙ্গে অন্ধ্রপ্রদেশ পাশাপাশি দুটো রাজ্য রয়েছে, তাদের মধ্যে একটা গন্ডগোল, তুই তামিল, ঠিক আছে, তাদের মধ্যে একটা যে ঐক্য সেটা কিন্তু কাজ করবে না, প্রত্যেকে নিজেদের আলাদা আলাদা ফিল করবে। এমনিতেই আমাদের ডাইভার্সিটি আছে। এখনই দেখো বারবার একটা কি হয়, নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া বারবার ডিভিশন করা হয়, ঠিক আছে। কিন্তু সেই কারণে যখনই ভারত হচ্ছে মানে সিঙ্গেল সিটিজেনশিপ নিয়েছে, তার মানে যে তামিলনাড়ুর লোক সেও ইন্ডিয়ান, যে অন্ধ্রপ্রদেশের লোক সেও ইন্ডিয়ান, ফলে একটা কমন জিনিস তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এই কারণে ভারত কি করেছে, সিঙ্গেল সিটিজেনশিপ নিয়েছে, ডুয়েল সিটিজেনশিপ নেয়। এবং এই সিটিজেনশিপ নেওয়ার ক্ষেত্রে ভারত কিন্তু সবসময় একটা জিনিস গ্রহণ করেছে, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, ঠিক আছে, মানে সেকুলারিজমটাকে ফলো করেছে। কেন, কারণ দেখো যদি এরকম করে যে ভারতের নাগরিক তারাই হবে, যদি হিন্দু যারা হবে তারাই ভারতের নাগরিকত্ব পাবে, তাহলে কি হবে, যা মুসলিমরা যারা হবে বা যারা খ্রিস্টান হবে বা জৈন হবে তারা কি হবে, প্রসিকিউটেড হবে, তাদের উপরে অত্যাচার করা হবে। এই কারণে নাগরিকত্ব মানে অর্জন, মানে কেউ যখন নাগরিকত্ব বা সিটিজেনশিপ গ্রহণ করতে চায় বা বর্জন করতে চায়, সেই জায়গায় কিন্তু তার ধর্ম দেখা হয় না, ঠিক আছে, সে কোন ধর্ম থেকে বিলং করে করা হয় না। এবার বলবে স্যার 2019-এ তো মুসলিমদের জন্য ভেদভাব করা হয়েছে, না সেটা আলাদা জিনিস, সেটা আমি একটু পরে ডিসকাস করবো 2019-এ কি ব্যাপারটা হয়েছে। সেখানে কিন্তু সেকুলারিজমটাকেই ফলো করা হয়েছে, কিন্তু সেখানে কেন বাইরের মুসলিমদেরকে বাদ দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আমি একটু পরে ডিসকাশন করছি। ওকে, এবার এই যে ভারতের নাগরিক হওয়ার জন্য, ভারতের যে নাগরিক রয়েছে বা সিটিজেনশিপ রয়েছে তাদের একটা বড় অধিকার রয়েছে। কি অধিকার, ভোট দানের অধিকার, ঠিক আছে, ভোট দান, রাইট টু ভোট, এটা রয়েছে। সামনে আমাদের ভোট আছে, প্রত্যেকেই ভোট দেবে আশা করি, ঠিক আছে, ভোট দেওয়া প্রত্যেকের উচিত। তোমার পার্টি পছন্দ হোক না হোক, নোটা হোক দিয়ে এসো, বাট ভোট দেওয়াটা কিন্তু প্রত্যেকের উচিত। ওকে, তো যাই হোক, তো ভোট দান, রাইট টু ভোট, তার কিন্তু অধিকার রয়েছে। এবং এই ভোট দানের ক্ষেত্রে কি ফলো করা হয়, ইউএএফ, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, মানে কি, যে ব্যক্তি 18 বছরের বড় মানে বেশি হবে এবং তার একটা প্রপার ভোটার কার্ড থাকবে, সেই ব্যক্তির ভোট দেওয়ার অধিকার রয়েছে। তার কোনো ইনকাম দেখা হবে না, তার কোনো প্রপার্টি দেখা হবে না, ঠিক আছে, মানে তার মানে আয় বা তার কতটা সম্পদ রয়েছে, সে কত টাকা ট্যাক্স দেয় সেগুলো কিন্তু দেখা হবে না। সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার রয়েছে, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, প্রত্যেক সিটিজেনের কিন্তু সেই অধিকার রয়েছে, সে সিদ্ধান্ত নিতে পারে কাকে ভোট দেবে কাকে ভোট দেবে না। ওকে, বলো, ক্লিয়ার হলে এতটা বলবো, বলো ক্লিয়ার হলে এতটা বলবে, কোনো প্রশ্ন? বলো, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো, এবার আমরা আলোচনা করব যে ভারতের নাগরিকত্ব
পেতে গেলে, তুমি ভারতের নাগরিকত্ব লাভ বা পেতে চাও, নাগরিকত্ব পেতে গেলে তুমি কি কি উপায়ে নাগরিকত্ব পেতে পারো। ঠিক আছে, নাগরিকত্ব পেতে গেলে বা নাগরিকত্ব পাওয়ার জন্য তোমার কাছে কি কি পদ্ধতি রয়েছে, কি কি ভাবে তুমি ভারতের নাগরিকত্ব পেতে পারো। ঠিক আছে, যেটা প্রথমত, যেটা আমাদের মেনশন করা হয়েছিল 1955 সালে, 1955-এ বলা হয়েছে, 1955 সালে বলা হয়েছে যে ভারতের নাগরিকত্ব সিটিজেনশিপ অ্যাক্ট যেটা হয়েছিল, সেখানে বলা হয়েছে যে নাগরিকত্ব লাভের 5টা পদ্ধতি রয়েছে। প্রথম কি, তুমি ভারতের নাগরিকত্ব পেতে পারো জন্মসূত্রে। ঠিক আছে, জন্মসূত্রে তুমি পেতে পারো, মানে বাই বার্থ। তুমি যদি ভারতে জন্মগ্রহণ করো, তাহলে জন্মসূত্রে তুমি কি হবে, ভারতের নাগরিকত্ব পাবে। খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। তারপর তুমি জন্মসূত্রের পরে তুমি কিভাবে নাগরিকত্ব, এছাড়া কি তুমি পাবে না? অবশ্যই পাবে। তুমি কি পাবে, পাবে উত্তরাধিকারী সূত্র। ঠিক আছে, উত্তরাধিকার সূত্র মানে, উত্তরাধিকার সূত্র বলতে কি, বাই ডিসেন্ডেন্ট, মানে তোমার যদি বাবা, মা, দাদু, দিদা, মানে তারপর ঠাকুরদা, ঠাকুরমা, যে কেউ একজন যদি ভারতে জন্মগ্রহণ করে থাকে, তাহলে তুমি ভারতের নাগরিকত্ব পেতে পারো বাই ডিসেন্ডেন্ট। এটা কেন করা হয়েছে, কারণ অনেক এরকম ব্যক্তি রয়েছে যারা স্বাধীনতার সংগ্রামের জন্য বিদেশ থেকেও যুক্ত ছিল। তো তাদের যদি কেউ তাদের যদি কোনো নাতি নাতনি এসে ভারতে থাকতে চায়, তারাও কিন্তু অ্যাপ্লাই করে ভারতে পেতে পারে বাই ডিসেন্ডেন্ট, নাগরিকত্ব সূত্রে পেতে পারে। এবার দেখো, ভারতের বাইরের কোনো লোকের মনে হলো যে ভারতের নাগরিকত্ব পাবে, সেভাবে কি করতে পারবে? অবশ্যই পারবে, যদি তারা নথিভুক্তকরণ করে। নথিভুক্তকরণ বলতে যেটাকে বলবো বাই রেজিস্ট্রেশন। কোনো আমেরিকার লোক যদি ভারতে আসতে চায়, ঠিক আছে, তাহলে কি থাকতে পারবে না? অবশ্যই করতে পারবে, রেজিস্ট্রেশনের মাধ্যমে করতে পারবে। নাম্বার 4, আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে দেশীয়করণ। ঠিক আছে, দেশীয়করণ সেটা কি, সেটাও আমি একটু আলোচনা করব পরে, একটু পরে। বাই ন্যাশনালাইজেশন বা ন্যাচারালাইজেশন, দুটোই বলা হয়। ঠিক আছে, ন্যাশনালাইজেশন বা ন্যাচারালাইজেশন, দুটোই বলা হয়, দুটোই ঠিক। ন্যাশনালাইজেশন বা ন্যাচারালাইজেশন দুটোই ঠিক, কিন্তু বিভিন্ন বইয়ে দুটোই, কোনো বইয়ে ন্যাচারালাইজেশন, কোনো বইয়ে ন্যাশনালাইজেশন থাকে। আর নাম্বার 5 হচ্ছে কি, অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে। অন্তর্ভুক্তিকরণ, যেটাকে আমরা বলবো ইনকর্পোরেশন অফ টেরিটরি। ওকে, এবার আমি বলছি যে জিনিসগুলো কি কি। দেখো, প্রথমত যে বলা হয়েছে যে ভারতের জন্মসূত্রে, ঠিক আছে, এবং এখানের মধ্যে এক সেকেন্ড, প্রথমত যে বাই বার্থ, জন্মসূত্রে কি হবে, তুমি নাগরিকত্ব পেতে পারো, যেটা আমাদের মেনশন করা হয়েছে আর্টিকেল 5-এ। 5 নম্বর আর্টিকেল, প্রথম যে আর্টিকেল, আর্টিকেল 5-এ, সেখানে বলা হয়েছে জন্মসূত্রে তুমি নাগরিকত্ব পাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, জন্মসূত্রে তুমি নাগরিকত্ব পাবে। অর্থাৎ ভারতে যখন কোনো ব্যক্তি, ভারতে যদি কোনো ব্যক্তি জন্ম করে, তাহলে কি হবে, সে জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব পেয়ে যায়। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের আর্টিকেল 5-এর এতে বলা আছে, আমি খুব বেশি ভেতরে যাচ্ছি না। অথবা যদি তোমার পিতা মাতার কেউ একজন ভারতে জন্মগ্রহণ করে থাকে, তাহলেও তুমি ভারতের নাগরিকত্ব পাবে, যেটা 5-এর বিতে আছে। ঠিক আছে, তো এই ধরনের কিছু জিনিস, মানে এর অনেক কিছু ব্যাপার রয়েছে, মানে একটু ভেতরের ব্যাপার রয়েছে সবকিছু, কিন্তু খুব বেশি তোমাদের জানার দরকার নেই, যতটা প্রয়োজন আমি ততটাই বলছি, যে জন্মসূত্রে তুমি কিভাবে ভারতের নাগরিকত্ব পাবে। এবার এবার কি হবে, যে তোমার বলেছে উত্তরাধিকারী সূত্রে, আমি যে কথাটা বললাম যে উত্তরাধিকারী সূত্রে তুমি নাগরিকত্ব পাবে। কিভাবে পাবে, যে বলা হয়েছে যে 1950 সালে, 1950-এর 26শে জানুয়ারি থেকে 1992 সালের মধ্যে যদি কোনো ব্যক্তি ভারতের বাইরে জন্মগ্রহণ করে থাকে, ভালো করে বুঝবে, 1947 থেকে 1992 এই সময়ের মধ্যে, মানে কারো জন্ম যদি 1992 এর আগে হয় এবং সেই ব্যক্তি ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে, দেখো ভারতের মধ্যে জন্মগ্রহণ করলে সে তো জন্মসূত্রে পেয়ে গেল, কিন্তু সে যদি ভারতের বাইরে জন্মগ্রহণ করে এই টাইমের মধ্যে, ঠিক আছে, তাহলে সে কি করতে পারে, তার রক্তের সম্পর্ক বা বাই বাই ডিসেন্ডেন্ট সে কি করতে পারে, ভারতের নাগরিকত্ব পেতে পারে। এবার যদি
এরকম অনেকে হতে পারে যে ভারতে 1992 এর আগে তার জন্ম হয়নি, 1992 এর পরে তার জন্মগ্রহণ হয়েছে, তাহলে কি সে করতে পারবে না? হ্যাঁ, তাহলেও সে করতে পারে। সেক্ষেত্রে তাকে আরো কিছু অন্যান্য কিছু রেস্ট্রিকশন তার মধ্যে থাকে, কিন্তু প্রাইমারিলি তাকে বলা হয়েছে যে 1992, কারণ 92-তে যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, যে নাগরিকত্ব সংশোধন আইন যেটা হয়েছিল, যেটা ফিফথ এবারে হয়েছিল, তো সেখানে আমাদের এই জিনিসটা বলা হয়েছে যে 1992 এর পরে যদি হয়ে থাকে, ঠিক আছে, তাহলেও কিন্তু মানে হতে পারে, কিন্তু সেক্ষেত্রে তার একটা থাকবে কি, তার পিতা মাতার যে কেউ একজনকে ভারতের নাগরিক হতে, অর্থাৎ কন্ডিশন সবকিছু অ্যাপ্লিকেবল থাকবে, কিন্তু হতে পারে। তারপর হচ্ছে নথিভুক্তকরণ বাই রেজিস্ট্রেশন। এখানে কি হবে, যে কোনো ভারতের বাইরে কোনো ব্যক্তি বসবাস করছে, ভারতের বাইরে কোনো ব্যক্তি বসবাস করছে এবং তার বাবা মা থেকে শুরু করে কেউ ভারতীয় নয়, বা তার কোনো দূর দূরান্তে কারো ভারতের সঙ্গে সম্পর্ক নেই, ঠিক আছে, তাহলে সে কি পারবে না? অবশ্যই পারবে। তাহলে সে কিভাবে পারবে? তাকে, সে যখন রেজিস্ট্রেশন করবে, সে সাপোজ আজকে তুমি রেজিস্ট্রেশন করতে গেছো, সেই রেজিস্ট্রেশনের আগে যখন সে নথিভুক্তকরণ করতে চাইবে, রেজিস্ট্রেশনের আগে তাকে অন্তত ভারতে 7 বছর থাকতে হবে। 7 বছর যদি ভারতে থাকে, তাহলে তারপরে সে অ্যাপ্লাই, তার মানে 7 বছর আছে মানেই সেই যে নাগরিকত্ব পেয়ে যাবে সেরকম নয়। অন্তত 7 বছর যদি ভারতে সে থাকে, তাহলে সে কি করতে পারে, নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। যেমন তোমাদের একটা এক্সাম্পল দিই, যে তোমরা হয়তো ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে, তাহলে ডাব্লিউবিসিএস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমার যোগ্যতা কি? গ্রাজুয়েশন, স্নাতক। তার মানে কি তুমি গ্রাজুয়েশন পাস করলেই ডাব্লিউবিসিএস অফিসার হয়ে যাবে? নিশ্চয়ই না। তুমি যদি গ্রাজুয়েশন পাস করো তাহলে তুমি স্নাতক, মানে তুমি যদি স্নাতক হও, তাহলে তুমি ডাব্লিউবিসিএস এর জন্য এক্সামে বসতে পারবে। এখানেও সেরকম ব্যাপার, 7 বছর তুমি যদি থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এরকম নয় যে 7 বছর তুমি আছো সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দেবে, সেরকম ব্যাপার নয়, কিন্তু 7 বছর থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য, যদি রেজিস্ট্রেশন পদ্ধতির মাধ্যমে করতে চাও। ওকে, এরপর ন্যাচারালাইজেশন বা ন্যাশনালাইজেশন। এখানে কি হয়? এক্ষেত্রে হয় যে কোনো বিদেশি ব্যক্তি, এখানেও বিদেশি ব্যক্তিদের ক্ষেত্রে থাকবে, কিন্তু এক্ষেত্রে কিছু এক্সট্রা তার উপরে শর্ত থাকবে, ঠিক আছে। মানে দেখো, দেশীয়করণ করে নেওয়ার মধ্যে আমি তারপরে পার্থক্যটা বলছি, কি কি পার্থক্য হবে। যখন এবার কেউ যদি ন্যাশনালাইজেশন বা দেশীয়করণের মাধ্যমে হয়, এক্ষেত্রেও কি হবে, কোনো বিদেশি ব্যক্তিই হবে, ঠিক আছে, কিন্তু তার উপরে এক্সট্রা কিছু শর্ত চাপানো থাকবে, কিছু তাকে শর্ত দেওয়া হবে যে তুমি এই এই শর্তগুলো যদি পালন করো, তাহলে তুমি ন্যাশনালাইজেশন পদ্ধতির মাধ্যমে ভারতের নাগরিকত্ব পাবে। স্যার, রেজিস্ট্রেশনের মাধ্যমে হচ্ছে, আবার ন্যাশনালাইজেশনের মাধ্যমে হচ্ছে, তাহলে পার্থক্য কি? দুটো ক্ষেত্রেই তো আমাদের হচ্ছে, তাহলে পার্থক্য কি? দেখো, এক্ষেত্রে কি হবে, সেই ব্যক্তি যদি ন্যাচারালাইজেশন পদ্ধতির মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেয়ে থাকে, তাহলে সে কি করতে পারে, ভারতের সমস্ত পলিটিক্যাল রাইটস পাবে। মানে কোনো ব্যক্তি রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতের যদি নাগরিক হয়, তাহলে সে কিন্তু প্রাইম মিনিস্টার বা সিএম বা এগুলো কোনো পদ্ধতিতে সে কিন্তু সিটিজেনশিপ পাবে না, মানে সরি, ভোটে দাঁড়িয়ে কোনো রকমের সাংবিধানিক পদ কিন্তু পাবে না। কিন্তু সে যদি ন্যাশনালাইজেশন পদ্ধতির মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেয়ে থাকে, তাহলে সে কিন্তু পিএম সিএম থেকে শুরু করে এই ধরনের পদগুলো পেতে পারে। তার মানে ন্যাশনালাইজেশন হওয়ার ক্ষেত্রে তার কি কি শর্ত থাকবে, কিছু নিশ্চয়ই এক্সট্রা শর্ত দেওয়া আছে। সেই কারণের জন্য প্রথমত দেখতে হবে যে সে যে দেশ থেকে এসেছে সে সেই দেশের অন্য দেশের নাগরিকত্ব বর্জন করেছে, এটা প্রথমে দেখতে হবে। যে সে হয়তো আহ, আমেরিকা থেকে আসছে কিন্তু আমেরিকার সিটিজেনশিপ ত্যাগ করেনি, তাহলে অন্য দেশের নাগরিকত্ব প্রথমে বর্জন করেছে কিনা সেটা দেখা হবে। দেখা গেল ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সে আমাদের যে সংবিধানে সংবিধানে যে ভাষা রয়েছে, কতগুলো সংবিধান স্বীকৃত ভাষা রয়েছে মনে আছে? 22টা স্যার। সেই সংবিধান স্বীকৃত 22টি ভাষার মধ্যে তাকে যে কোনো একটি ভাষা জানতে হবে, ঠিক আছে, যে কোনো একটি ভাষা তাকে জানতে হবে। সে তো বাংলা শিখলো, তাকে বাংলায় কথা বলতে হবে, ঠিক আছে, সেটা তাকে করতে হবে। এরপর সে সেটাও করলো, ওকে, কোনো অসুবিধা নেই। নাম্বার 3, অবশ্যই দেখতে হবে তার উপর যেন কোনো ধরনের ক্রিমিনাল কেস না থাকে, তাকে অবশ্যই সৎ চরিত্রের হতে হবে, কোনো যদি ক্রিমিনাল কেস যেন তার উপরে না থাকে, গুড ক্যারেক্টার হতে হবে। নাম্বার 4, বলতে হবে যে সে যেন ভারতে তার মানে স্থায়ীভাবে
থাকার ইচ্ছা আছে কিনা। এরকম নয় যে দুদিনের জন্য আছে সিটিজেনশিপ, স্থায়ীভাবে থাকার ইচ্ছে আছে কিনা সেটা দেখতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, তাকে কি করানো হবে, তাকে দিয়ে একটা শপথ পাঠ করানো হবে, যেটাকে আমরা ওথ বলি। কোনো পিএম সিএম যদি প্রেসিডেন্ট হয় তাকে একটা ওথ পাঠ করা হয়। পরীক্ষায় কোশ্চেন আসে কোন ধরনের মানে আমাদের মানে সিটিজেনশিপ গ্রহণের ক্ষেত্রে ওথ নেওয়া হয় বা ওথ দেওয়া হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ন্যাশনালাইজেশন। তার মানে এই ধরনের কিছু রেস্ট্রিকশনের মাধ্যমে সে যদি নাগরিকত্ব পেয়ে থাকে তখন তাকে কি করতে হবে, সে সিটিজেনশিপ পেতে পারে। ওকে, এটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এবার এক্ষেত্রে দেখো একটা জিনিস মাথায় রাখবে, এক্ষেত্রে তাকে কিন্তু মানে প্রায় 11 বছর, 12 থেকে 11 বছর ভারতে থাকতে হবে। ঠিক আছে, 11 থেকে 12 বছর যদি ভারতের নাগরিক থাকে, 11 থেকে 12 বছর সে যদি ভারতে থাকে তাহলে কিন্তু এই পদ্ধতির মাধ্যমে তারপরে সে করতে পারে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কম বছরে হতে পারবে, কিন্তু ন্যাশনালাইজেশনের ক্ষেত্রে তোমার বয়সটা বেশি লাগবে। এবার 2019-এ, এবার আমি এখানে একটু রেফারেন্স দিয়ে দিই, 2019-এর যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে সেখানে এই জিনিসটা 11 থেকে 12 বছর না করে সেই জিনিসটাকে করা হয়েছে কত বছর, 5 বছর করা হয়েছে। ঠিক আছে, 5 বছর করা হয়েছে। কেউ যদি এখানে 5 বছর থাকে তাহলে তাকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। এটা 2019, অর্থাৎ এই জিনিসটাকে ফাস্ট ট্র্যাক করা হয়েছে যাতে এই যে সিটিজেনশিপ দেওয়াটা এটা তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, এবার সেক্ষেত্রে এক্সক্লুড করা হয়েছে মুসলিমদের, কেন সেটা আমি আবার লাস্টে একদম শেষে বলবো। কিন্তু বেসিক্যালি 2019-এর যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা বেসিক্যালি এই ন্যাশনালাইজেশন পদ্ধতির মাধ্যমে যে সিটিজেনশিপ সেটাকে ফাস্ট ট্র্যাক করার জন্য করা হচ্ছে। আর লাস্ট আমাদের ইনকর্পোরেশন অফ টেরিটরি, মানে ভারতের বাইরের কোনো দেশ বা ভারতের বাইরের কোনো দেশ, দেশের বাইরে, মানে কোনো ভারতের বাইরের কোনো দেশ যদি ভারতে যুক্ত হয়, ঠিক আছে, যেমন আমরা যদি এক্সাম্পল দিই সিকিম, তাহলে সিকিম ভারতের অংশ ছিল না। 1975 সালে, 1975-76 সালে যখন সিকিম ভারতের অংশ হয় তখন সিকিমের জনগণকে আলাদা করে সিটিজেনশিপ দেওয়া হয়নি। তাহলে কি করা হয়েছে, যে সিকিম যখন ভারতের অংশ হয়ে গেছে তখন সঙ্গে সঙ্গে সিকিমের মধ্যে থাকা লোকেরা বাই ডিফল্ট ভারতের সিটিজেন হয়ে গেছে। অর্থাৎ সিকিমের লোকেরা যে নাগরিকত্ব পেল ইনকর্পোরেশন অফ টেরিটরির মাধ্যমে পেল। ওকে, এভাবে আমাদের সিকিম হয়েছে, তারপর পন্ডিচেরি হয়েছে, পন্ডিচেরি ফরাসি উপনিবেশ ছিল, সেভাবে হয়েছে। ঠিক আছে, তারপরে গোয়া হয়েছে, এগুলো সব আমাদের এইভাবে আমাদের ভারতের মানে সিটিজেনশিপ তারা পেয়েছে। ওকে, বলো, ক্লিয়ার হলে বলবে, কোনো যদি ডাউট থাকে বলবে। পদ্ধতির এর মধ্যে কোনো ধরনের কোশ্চেন থাকলে বলবে। হয়ে গেলে বলবে, এগোবো তাকে। হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, ভারতের আমরা নাগরিকত্ব তো এই পদ্ধতিতে পেলাম। এবার ভারতের নাগরিকত্ব কিভাবে কি করলে ভারতের নাগরিকত্ব তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হবে, বা নাগরিকত্ব তুমি বর্জন করতে পারবে কিভাবে। ঠিক আছে, বর্জন বা প্রত্যাখ্যান করতে পারবে তুমি কিভাবে, বা বিলোপ হবে কিভাবে, এর জন্য 3টে পদ্ধতি রয়েছে। একটা কি, একটা হচ্ছে রেনাউন্সিয়েশন। ঠিক আছে, রেনাউন্সিয়েশন আমি তারপরে বাংলাগুলো বলছি কারণ ইংলিশ গুলো অ্যাকচুয়াল টার্ম। তারপর হচ্ছে কি, টার্মিনেশন। আর নাম্বার 3, ডেপ্রিভিয়েশন। এবার দেখো, এগুলোর বাংলা মানেগুলো আছে, তারপর আমি বলছি যে কিভাবে বুঝতে পারবে যে জিনিসগুলো কি। এর প্রনাউন্সিয়েশন মানে হচ্ছে প্রত্যাখ্যান অথবা পরিত্যাগ অথবা বিসর্জন। টার্মিনেশনের মানে হচ্ছে পরিসমাপ্তি অথবা অবসান অথবা সমাপ্তিকরণ।
আর ডেপ্রিভিয়েশনের হচ্ছে বঞ্চিতকরণ। বঞ্চিত করণ। তাহলে আমি বলছি যে জিনিসগুলো কি। দেখো, প্রথমত জিনিসগুলো বুঝবে যে কি বলছে। যে কোনো ব্যক্তি, ঠিক আছে, কোনো ব্যক্তি সে কি করছে, কোনো দেশে, সাপোজ ধরো তুমি হচ্ছে ইন্ডিয়ার একজন লোক রয়েছে, তুমি কি করেছো, ভারতের বাইরে চলে গেছো, ভারতের বাইরে গেছো, ইউএসএ তে গেছো। ইউএসএ তে যাওয়ার পরে তুমি কি করলে, বলে দিলে, জানিয়ে দিলে যে তুমি ভারতের নাগরিকত্ব ছাড়ছো। অর্থাৎ রেনাউন্সিয়েশনের ক্ষেত্রে তুমি নিজ ইচ্ছায়, নিজ ইচ্ছায় তোমার নাগরিকত্ব ত্যাগ করছো। সেই কারণে বলছে বিসর্জন দিচ্ছ, বা পরিত্যাগ করছো, বা প্রত্যাখ্যান করছো, যার ইংলিশের একটাই মানে রিনাউন্সিয়েশন। মানে এটা তুমি নিজের ইচ্ছেতে করছো, নিজের ইচ্ছে জানিয়ে দিয়েছো যে আমি ভারতের নাগরিকত্ব ত্যাগ করছি। তুমি ডিক্লিয়ারেশন দিয়ে দিয়েছো যে আমি আহ মানে ডিক্লেয়ার করলো, যে ডিক্লেয়ার, এখানে একটা জিনিস ব্যাপার যে ডিক্লিয়ারেশন মাস্ট, হ্যাঁ, ডিক্লিয়ারেশন তুমি দিয়ে দিয়েছো যে আমার নাগরিকত্ব আমি ছাড়ছি। মানে তুমি স্বেচ্ছায় নাগরিকত্ব যখন ছাড়লে, দ্যাট ইজ কল্ড রিনাউন্সিয়েশন। এবার কি টার্মিনেশন, কি সমাপ্তিকর। যখন তুমি কি করলে ভারতের, মানে ভারত থেকে মানে কোনো, ভারত থেকে তুমি কি করলে, যে রেনাউন্সিয়েশনকে আমরা বলতে পারি স্বেচ্ছায় পরিত্যাগ করা, যে তুমি স্বেচ্ছায় ভারতের নাগরিকত্ব করেছো। কিন্তু এবার কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায়, এই জায়গায় তুমি নিজের ইচ্ছায় নাগরিকত্ব বর্জন করছো, ছাড়ছো। এবার এখানে টার্মিনেশনের ক্ষেত্রে কি, তুমি কি করছো, স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করছো। তুমি স্বেচ্ছায় কি করছো, অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করছো। তাহলে প্রথমটায় কি হচ্ছে, তুমি ইউএসএ তে যাওয়ার কারণে, ইউএসএ তে থাকার কারণে, বা তুমি কি করেছো, স্বেচ্ছায় নিজের নাগরিকত্ব তুমি ত্যাগ করছো। তুমি বললে যে আমি ভারতের আর নাগরিকত্ব রাখবো না, তাহলে সেই জায়গায় তুমি ত্যাগ করবে। টার্মিনেশনের কি ক্ষেত্রে কি করলে, তুমি অন্য দেশের নাগরিকত্ব যখন গ্রহণ করলে, তখন তখন সঙ্গে সঙ্গে তোমার ভারতের নাগরিকত্ব বাতিল হবে। মানে ব্যাপারটা বুঝতে পারছো, একটা জায়গা থেকে তুমি আরেকটা জায়গায় যখন গেলে, এন্টার যখন করলে, এটা কি হলো, নাগরিকত্ব তোমার বাতিল হলো। কোন গ্রাউন্ডে হলো, অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করার সাথে সাথে এটা বাতিল হলো। এখানে তুমি কিন্তু কোনো ডিক্লারেশন দাওনি, টার্মিনেশনের ক্ষেত্রে কোনো ডিক্লারেশন নেই। তুমি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করার সাথে সাথে এটা এন্ড হয়ে গেল, তোমার নাগরিকত্ব বাতিল হয়ে গেল। ওকে, এখানেও কিন্তু স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে টার্মিনেশন হয়, অর্থাৎ নাগরিকত্বের এখানে অবসান হচ্ছে, এন্ড হচ্ছে। আর ডেপ্রিভিয়েশন, বঞ্চিতকরণ, যখন তুমি এমন কিছু করবে যার কারণে তোমার তোমার কাছ থেকে নাগরিকত্ব নিয়ে নেওয়া হবে। কিরকম ভাবে, যে দেখা গেল সাপোজ তুমি অসৎ উপায়ে নাগরিকত্ব গ্রহণ করেছো, ঠিক আছে, অসৎ উপায়ে নাগরিকত্ব গ্রহণ করেছো, তুমি দেখেছো বাই ফলস ডকুমেন্টস দিয়েছো, বা টাকা খাইয়েছো, বা যাই হোক করে অসৎ উপায়ে নাগরিকত্ব তুমি যদি গ্রহণ করো, তখন যখন সেটা ধরা পড়বে, তোমার নাগরিকত্ব তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, এবার কেউ যদি ভারতের সংবিধান অবমাননা করে, এরকম কোনো ব্যক্তি ভারতের সংবিধানকে অবমাননা করলো, অবমাননা করে বললো অন্যরকম অপমান করলো, সংবিধান অবমাননা করলে, তাহলে তার জন্যও কিন্তু মানে তার নাগরিকত্ব কিন্তু যেতে পারে। অথবা কোনো যুদ্ধ চলছে, সেই সময় তুমি কি করছো, শত্রুকে সাহায্য করছো, শত্রুকে সাহায্য করছো, অর্থাৎ তুমি কি করছো, দেশদ্রোহ করছো, দেশদ্রোহ করছো, মানে দেশের সঙ্গে গদ্দারি করছো, মানে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো। সেই কারণেও কিন্তু তোমার নাগরিকত্ব মানে তোমার চলে যেতে পারে। অথবা তুমি যদি কোনো কিছু না জানিয়ে, ঠিক আছে, কোনো কিছু না জানিয়ে একটা না, না জানিয়ে, খুব ভালো করে জানবে, জানিয়ে ব্যাপারটা আলাদা, তুমি যদি না জানিয়ে একটা না ভারতের বাইরে 7 বছর বসবাস করো, 7 বছর ভারতের বাইরে থাকো, তাহলে তোমার যে নাগরিকত্ব সেটা কিন্তু এন্ড হয়ে যায়। ওকে, এই হচ্ছে ব্যাপার। বলো, ক্লিয়ার হলে বলবো। এই পদ্ধতিতে তোমার নাগরিকত্ব অর্জন হবে। ক্লিয়ার হলে বলবে, এগোবো তারপরে।
হ্যাঁ স্যার হয়েছে। Okay. এবার দেখো আমি আর্টিকেল গুলো একটু ডিসকাস করে দিই, তারপর আমি পিএস মানে ওসিআই পিও মানে যে বিদেশি বংশোদ্ভূত এই জিনিসগুলো কি সেগুলো সম্পর্কে বলছি। এবার দেখো আমাদের যে আর্টিকেল গুলো রয়েছে, প্রথমত আমাদের যে আর্টিকেল 5, এটা আমি এক্ষুনি বললাম। আর্টিকেল 5 বলেছে, যেখানে বলা হয়েছে যে ভারতে জন্মসূত্রে যে নাগরিকত্ব তুমি পাবে বা পেয়েছো, সেখানে যে সিটিজেন যে নাগরিকত্ব যখন সংবিধান কার্যকরী সংবিধান কার্যকরী হওয়ার সময়ে নাগরিকত্ব, সেটা আমাদের আর্টিকেল 5-এ বলা হয়েছে। যেখানে বলা হয়েছে বাই বার্থ তুমি যে সিটিজেনশিপ পাবে, মানে সংবিধান কার্যকরী যখন করা হয়েছিল 1955 সালে 26 জানুয়ারি, সেই সময়ের যে যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো আর্টিকেল 5-এ দেওয়া রয়েছে। আর্টিকেল 6 কি বলেছে? 6 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? দেখো 6 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে পাকিস্তান থেকে, দেখো 1947 সালে যখন ভারত স্বাধীন হয় সেই সময় যেসব ব্যক্তি পাকিস্তান থেকে ভারতে আসার, যখন পার্টিশন হয় তখন বলা হয়েছে যেসব ব্যক্তি পাকিস্তান থেকে ভারতে যখন আসার সময় তাদেরকে কি করা হয়েছে, নাগরিকত্ব প্রোভাইড করা হয়েছে। কেউ যদি পাকিস্তান থেকে ভারতে এসে নাগরিকত্ব গ্রহণ করতে চায় তাহলে সে কিভাবে পাবে? আর্টিকেল 6-এর মাধ্যমে সে নাগরিকত্ব পাবে। তাহলে পাকিস্তান থেকে ভারতে আসার সময় মানে ভারতের নাগরিকত্ব গ্রহণ, ঠিক আছে, নাগরিকত্ব প্রদান সংক্রান্ত ব্যাপার আমাদের আর্টিকেল 6-এ বলা হয়েছে। এবার আর্টিকেল 7 কি বলছে? আর্টিকেল 7 বলছে যে যখন আমাদের পার্টিশন হয়েছিল, ঠিক আছে, সেই যখন আমাদের পার্টিশন হয়েছিল সেই সময় কোনো ব্যক্তি যদি ভারতের বাইরে চলে যায়, ঠিক আছে, হতে পারে কোনো ব্যক্তি পাকিস্তানে মানে ভারত থেকে চলে গেছে, মানে দেখো আজকের দিনে যদি সিন্ধ বলি সেটা কি হচ্ছে, ভারতের অংশ নয়, অর্থাৎ বর্তমানে পাকিস্তানের অন্তর্গত যেসব অংশ, ঠিক আছে, পাকিস্তানের অন্তর্গত যেসব অংশ মানে রয়েছে সেই সব জায়গার মানুষের নাগরিকত্ব সংক্রান্ত বিষয়। মানে বেসিক্যালি বলা হয়েছে যে আর্টিকেল 6-এর মাধ্যমে কেউ যদি পাকিস্তান থেকে ভারতে আসে তার নাগরিকত্ব প্রদান করা হবে। আর্টিকেল 7-এ রয়েছে কেউ যদি ভারত ছেড়ে পাকিস্তানে চলে যায় তাহলে কি হবে, তাদের নাগরিকত্ব বাই ডিফল্ট টার্মিনেট হয়ে যায়। অর্থাৎ পাকিস্তান থেকে ভারতে যেসব লোকেরা চলে গেছে তাদের নাগরিকত্ব খারিজ সংক্রান্ত বা নাগরিকত্ব তাদের হচ্ছে মানে খারিজি বলি, নাগরিকত্ব খারিজ সংক্রান্ত বিষয়। মানে আজকের দিনে কেউ যদি লাহোরে থাকে, কিন্তু লাহোর একটা সময় ইন্ডিয়ার পার্ট ছিল, কিন্তু আজকের দিনে লাহোরে যারা রয়েছে আর্টিকেল 7-এর মাধ্যমে তারা কিন্তু ভারতের নাগরিকত্ব পাবেন। তারা পাকিস্তানের নাগরিকত্ব পাবে, ভারতের পাবে। ওকে। আর্টিকেল 8, আর্টিকেল 8 কি বলেছে? আর্টিকেল 8 বলেছে যে কোনো যদি, ঠিক আছে, কোনো যদি ভারতীয় বংশোদ্ভূত হয়, আমি একটু পরেই বলছি, ভারতীয় বংশোদ্ভূত হয় মানে যেটাকে আমরা এনআরআই বলে থাকি, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়া এনআরআই বলে থাকি, ভারতীয় বংশোদ্ভূত যেসব ব্যক্তিরা রয়েছে, ঠিক আছে, তারা যদি ভারতের নাগরিকত্ব পেতে চায়, ঠিক আছে, এনআরআইদের নাগরিকত্ব প্রদান সংক্রান্ত বিষয়, নাগরিকত্ব প্রদান সংক্রান্ত, তারা যদি ভারতের নাগরিকত্ব পেতে চায় তাহলে আর্টিকেল 8-এর মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব প্রোভাইড করা হবে। কারণ এনআরআইদের বিশাল কিছু সুবিধা আছে, আমি আলোচনা করছি একটু পরে। আর্টিকেল 9-এ কি বলা হয়েছে? যে কোনো বিদেশি মানে তারা কোনোভাবে, ঠিক আছে, কোনোভাবে যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে, বললাম কোনো ব্যক্তি বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছে, তাহলে কি হবে, তার নাগরিকত্ব বিলোপ হবে, তাহলে তার নাগরিকত্ব বিলোপ হবে, যেটা আমি একটু আগেই বললাম, ঠিক আছে। তাহলে সেটা হবে কি, আর্টিকেল 9-এর মাধ্যমে তার মানে তার যে নাগরিকত্ব সেটা বিলোপ হবে।
এন্ড হবে। আর্টিকেল 10 কি বলেছে? আর্টিকেল 10 বলেছে যে যেসব শর্ত, যে আমাদের সংসদ যেসব নাগরিকত্বের শর্ত আমাদের উপর দিয়েছে, নাগরিকদের যেসব নাগরিকত্বের শর্ত আরোপ করেছে, সেই শর্ত যদি কেউ মান্য করে, শর্ত মান্য করে, তাহলে কি হবে? কোনো অবস্থাতেই তার নাগরিকত্বের বিলোপ করা যাবে না। অর্থাৎ তুমি মনে করলো, মোদির মনে হলো কারো নাগরিকত্ব বিলোপ করে দেবে, সেরকম কিন্তু নয়। অর্থাৎ সংসদ যে শর্তগুলো আরোপ করেছে, সেই শর্ত যদি মান্য করে, তাহলে তার নাগরিকত্ব বজায় থাকবে। তাহলে সংসদের নাগরিকত্বের শর্ত মান্য করলে নাগরিকত্ব বজায় থাকবে। ওকে। আর লাস্ট আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল 11। কি বলেছে? আর্টিকেল 11 বলেছে যে নাগরিকত্বের যে সমস্ত ধরনের আইন, নাগরিকত্ব সংক্রান্ত আইন কে তৈরি করবে? আইন মানে এই বিলোপ করা আইন তৈরি করবে কে? ভারতের সংসদ, ভারতের পার্লামেন্ট বা সংসদ আইন তৈরি করবে, অন্য কেউ কিন্তু করতে পারবে না। বলো, আর্টিকেল প্রত্যেকের ক্লিয়ার কিনা বলো। কোনো ডাউট থাকলে বলবে, প্রশ্ন থাকলে বলবে। বলো, হয়ে গেলে বলবে, এগোবো। হ্যাঁ স্যার। এবার দেখ, এবার আমরা একটা কিছু জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে ওসিআই। ওসিআই হচ্ছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, যেটাকে বাংলায় বলি বিদেশবাসী ভারতীয়। ওকে। এবার ওসিআই এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যে ওসিআই বেসিক্যালি হয় একটা কার্ড হোল্ডার, মানে ওসিআই কার্ড তাদের রয়েছে। এটা মাথার মধ্যে রাখবে, ওসিআই কার্ড হোল্ডার, যাদের কাছে কার্ড রয়েছে ওসিআই কার্ড হয়। তো যাই হোক, আমি বলছি যে জিনিসটা কি। দেখো, ওসিআই ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, তাদেরকেই বলা হবে, যে কোনো দেশের সিটিজেনকে কিন্তু বলা হবে। ওভারসিজ সিটিজেন হওয়ার ক্ষেত্রে বলা হবে এরকম 16টা কান্ট্রি রয়েছে, দেশ রয়েছে, যারা যারা এই লিস্টের মধ্যে পড়ে। ঠিক আছে? তার মধ্যে দুটো দেশ এক্সক্লুডেড, এবং এই 16টা দেশকে কে আমাদের যে পাশাপাশি ইরান থেকে শুরু করে পাশাপাশি যেসব এশিয়ার দেশ আছে সেগুলো, এদের মধ্যে এক্সক্লুডেড কোন দুটো দেশ হবে না? ওসিআই কার্ডের মধ্যে দুটো দেশ রয়েছে যারা কখনোই তাদেরকে ওসিআই কার্ড দেওয়া হবে না। সেই দুটো দেশ কি কি? সেই দুটো দেশ হচ্ছে এক্সক্লুডেড, তারা হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ। কেন, কি দোষ করেছে এরা? বিকজ এগুলো হচ্ছে ভারতের এক সময়ের অংশ ছিল, সেই কারণে পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া অন্যান্য যে কিছু দেশ রয়েছে, এরকম 16টা দেশ রয়েছে, 16টি দেশ রয়েছে, সেই 16টি দেশকে ওসিআই ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া এটা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে? ওসিআই হিসেবে স্বীকৃত দেওয়া হয়ে থাকে। এবার এই 16টা দেশের মধ্যে ইরান রয়েছে, এবার এরকম লিস্ট রয়েছে, এটা তোমরা দেখতে পারো, গুগলে দেখতে পারো, অসুবিধা নেই, বাট লাগবে না। শুধু এখানে একটা জিনিস মনে রাখবে, যে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া এই যে জিনিসটা, এটা প্রথম থেকে কিন্তু ছিল না, এটা ইনক্লুডেড করা হয়েছে। কবে ইনক্লুডেড করা হয়েছে? ইনক্লুড করা হয়েছে 2000 সালে। একটা সেই সময় কমিটি হয়েছিল, সিংভি কমিটি। সিংভি কমিটি, ঠিক আছে, সিংভি কমিটির সুপারিশে
এই ওসিআই কার্ডটা ইমপ্লিমেন্ট করা হয়েছে সিংভি কমিটির সুপারিশ। ওকে, এবার এবার এরপরে আমি সেগুলোকে ভাগ করছি, অর্থাৎ পাকিস্তান বাংলাদেশ ছাড়া এশিয়ার অন্য 14-16টি দেশ যারা ওসিআই কার্ড পাবে। ওসিআই কার্ড হচ্ছে এক ধরনের বিশেষ নাগরিক, অর্থাৎ সেই দেশের নাগরিকরা যারা ভারতের অংশ ছিল না তারা কি হবে, নাগরিক নয় কিন্তু কিছু বেশি সুবিধা তারা পাবে। মানে সুবিধা কিসের ভিত্তিতে তারা পাবে, যে বিশেষ কিছু সুবিধা পাবে, যে ভারতে অন্য দেশের লোকরা হলে ওসিআই কার্ড না থাকলে ট্যাক্স বেনিফিট যা পায় তার থেকে এরা একটু কিছু বিশেষ সুবিধা পাবে, বিশেষ সুবিধা পাবে যদি এই কার্ড তোমার ওসিআই কার্ড। এবার এখানে এখানে একটা আছে PIO, ইংলিশ হচ্ছে পিপল অফ ইন্ডিয়ান অরিজিন, PIO, এটাকে আমরা বলি ভারতীয় বংশোদ্ভূত। এই কথাটা প্রায়ই শুনবে, ভারতীয় বংশোদ্ভূত, এদেরকে আমরা PIO, পিপল অফ ইন্ডিয়ান অরিজিন বলে থাকি। ঠিক আছে, তো সেটা কাদেরকে বলা, এটা বলা হয়। এবার এক্ষেত্রে কিছু জায়গাকে এক্সক্লুডেড করা হয়েছে, ঠিক আছে, PIO এর ক্ষেত্রে কিছু দেশকে এক্সক্লুডেড করা হয়েছে। যে কোন কোন দেশকে এখানে এক্সক্লুড করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, যারা আমাদের কাছাকাছির মধ্যে আছে। তাহলে এর এক্সক্লুডেড মধ্যে রয়েছে অবশ্যই প্রথমে পাকিস্তান, ঠিক আছে, নেক্সট আমাদের বাংলাদেশ, এরা দেখো প্রায় সবে পাকিস্তান বাংলাদেশকে এই ধরনের কিছু এক্সট্রা দেওয়া হয় না। তারপর রয়েছে কে, আমাদের আফগানিস্তান, তারপর রয়েছে কি আমাদের চায়না, চীন রয়েছে, তারপরে রয়েছে আমাদের ভুটান, তারপরে রয়েছে শ্রীলঙ্কা, তারপরে রয়েছে নেপাল। ওকে, তারপরে রয়েছে ইরান, ওটা হলো 8টা। ঠিক আছে, তাহলে এই সব দেশগুলোকে এক্সক্লুডেড করা হয়েছে ভারতের নাগরিকত্ব, পিপল অফ ইন্ডিয়ান অরিজিন বা ভারতীয় বংশোদ্ভূত হবে না। এদের ক্ষেত্রেও দেখো এগুলো হলে তাদের কি হবে, এরা কিন্তু ট্যাক্স বেনিফিট মানে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট যাতে ভারতে করে সেই কারণে এই ধরনের কার্ড তাদেরকে দেওয়া হয়, পিপল অফ ইন্ডিয়ান অরিজিন বলা হয়। এর বাইরে যারা থাকবে তারা পিপল অফ ইন্ডিয়ান অরিজিন মানে এই কার্ড তারা পাবে। ওকে, এবার এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, এই সংক্রান্ত একটা ইনফরমেশন বলা হয় যেটা আমাদের বলা হয় প্রবাসী ভারতীয় দিবস। কবে হয় বলো তো প্রবাসী ভারতীয় দিবস, কবে পালন করা হয়, কত তারিখ? 9ই জানুয়ারি, হয়তো। কেন করা হয় প্রবাসী ভারতীয় দিবস, বলো, বলা উচিত। মহাত্মা গান্ধী ওই দিন সাউথ আফ্রিকা থেকে ভারতে এসেছেন। তাহলে মহাত্মা গান্ধী ওই দিন ভারতে এসেছিল, ঠিক আছে, যাই হোক 1915 সালে এসেছিল, তো সেই কারণে এটাকে আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করে থাকি। এটা কিন্তু প্রথম থেকে ছিল না, এটা 2003 সাল থেকে, মানে 2003 সালে এটা প্রথম চালু হয়েছিল, তার আগে কিন্তু এটা হতো না। 2003 সালে এটা চালু, অটল বিহারী বাজপেয়ীর সময় এটা চালু হয়েছে। এবার এখানে আরেকটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে NRI। আচ্ছা, এতটা লেখা হয়েছে বলো, তাহলে একটু যাবো নিচের পেজে যাব, যদি লেখা হয়ে যায় হ্যাঁ বলবে। স্যার হয়েছে। এবার দেখো, এবার একটা জিনিস কথা হচ্ছে সেটা হচ্ছে NRI। হোয়াট ইজ NRI? NRI কথাটা তোমরা প্রায়ই শুনেছো, বিভিন্ন জায়গায় NRI কথাটা শুনেছো। NRI এর পুরো নাম হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান, ঠিক আছে, NRI। এবার NRI এর ক্ষেত্রে কি হয়, যে এই জায়গায় কিছু কিছু মানে NRI মানে যারা ভারতের বাইরে রয়েছে তারা ভারতে আসতে চায়, ঠিক আছে। এবার এদের মধ্যে
পার্থক্য কি? এনআরআই, প্রথমে হচ্ছে প্রথম থেকে সিকোয়েন্সে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে পরপর। ওসিআই যেটা প্রথমে বললাম, পিআইও আর এনআরআই, 3 ধরনের জিনিস বললাম। এদের মধ্যে কি ডিফারেন্স রয়েছে দেখো। এদের মধ্যে প্রথমত ভালো করে বুঝবে, এদের মধ্যে এরা কিন্তু প্রথমত যে যাদের ওসিআই রয়েছে তারা কিন্তু কোনো কৃষিজ সম্পত্তি, ঠিক আছে, কোনো কৃষিজ সম্পত্তি অধিগ্রহণ করতে পারে না। এদের ক্ষেত্রে রেস্ট্রিকশন রয়েছে, কোনো জমি, ঠিক আছে, জমি তারা কিন্তু নিতে পারে না। কৃষিজ সম্পত্তি বাদে, কৃষিজ সম্পত্তি বাদে অন্যান্য সুবিধা তারা পাবে। অন্যান্য যা কোনো ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অন্যান্য সুবিধা তারা পাবে, কিন্তু কোনো জমি, কৃষিজ জমি কিন্তু তারা পাবে না ওসিআই যারা রয়েছে। যারা পিআইও রয়েছে তারা কিন্তু সবই পাবে, কিন্তু তারা কিন্তু নাগরিক হবে না, তারা কিন্তু নাগরিকত্বের সুবিধা পাবে না, নাগরিকত্বের তারা কিন্তু সুবিধা পাবে না। আর এরা কিন্তু এনআরআই যারা হবে তারা কিন্তু নাগরিকদের সমতুল্য পাবে, তাহলে নাগরিকদের সমতুল্য তারা অধিকার পাবে। এই জন্য এনআরআই দেখবে খুব বড় রকমের মানে অধিকার তারা কিন্তু পেয়ে থাকে। এবার দেখো যারা ওসিআই হয়, এদের ক্ষেত্রে কি হয়, এদের কিন্তু ভিসা লাগে না, ভালো করে বুঝবে। ভিসা জানি, পাসপোর্ট আর ভিসার মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝি, বুঝি না পাসপোর্ট আর ভিসা, বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ স্যার জানি। তাহলে ওসিআই এর ক্ষেত্রে কি হয়, তুমি ভিসা ছাড়া, তোমার ভারতে আসার জন্য কোনো ভিসা লাগবে না, ভিসা ছাড়া তুমি যতবার খুশি আসতে পারো, ঠিক আছে, যতবার খুশি ভারতে আসতে পারো। তাহলে ভারতে আসার জন্য তোমার কিন্তু কোনো ভিসা লাগবে না যদি তোর ওসিআই কার্ড থাকে। ভালো করে বুঝলি। যারা পিআইও হবে তাদের কিন্তু ভারতে আসতে গেলে ভিসার প্রয়োজন, ঠিক আছে, ভিসা কিন্তু মাস্ট, ভিসার প্রয়োজন। ভিসা ছাড়া কিন্তু পিআইও যারা রয়েছে তারা কিন্তু আসতে পারবে না। আর এদেরও কিন্তু ভিসার প্রয়োজন নেই। তার মানে বুঝতে পারছো? আচ্ছা আমি শেষে বলি তারপরে। যারা ওসিআই কার্ড রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু যে কোনো যদি জব করতে চায়, কোনো যদি চাকরি করতে চায়, তারা কিন্তু শুধুমাত্র আমাদের যে রিসার্চ, যেসব রিসার্চ সংক্রান্ত বিষয়ে শুধু দেখো রিসার্চ সংক্রান্ত বিষয়ে যোগদান করতে গেলে তাদের পারমিশন লাগে, কিন্তু বিষয়ে যদি কেউ রিসার্চ করতে চায় তাহলে এই সংক্রান্ত বিষয়ে তাদের কিন্তু পারমিশন লাগে, পারমিশন লাগে। কিন্তু তারা যে কোনো কাজ করতে পারে, কোনো যদি মানে ঠেলা থেকে শুরু করে অন্যান্য যে কোনো কাজ, যে কোনো কাজ তারা প্রফেশন এখানে করতে পারে। কিন্তু যদি কোনো রিসার্চ সংক্রান্ত মানে কোনো না মানে আমাদের ইসরোতে জয়েন করতে চায় তাহলে কিন্তু তাকে পারমিশন নিতে হবে। অন্যান্য যে কোনো কাজ তারা কিন্তু করতে পারে। এখানে পিআইওর ক্ষেত্রে তাদের ভিসাতে যে কাজ রয়েছে, ভিসাতে উল্লেখিত কাজে তারা যোগদান করতে পারে। কারণ দেখো কাজে যোগদান, অন্য কোনো কাজে তারা কিন্তু যেতে পারবে না। এবার দেখো ভিসার মধ্যে কিন্তু লেখা থাকে যে সে কোন পারপাসে ভারতে আসছে, কেন আসছে, ঠিক আছে। তুমি যদি সাপোজ আমেরিকায় যেতে চাও ভিসা লাগবে, ভিসাতে বলতে হবে তুমি কেন যাচ্ছ, যে ঘুরতে যাচ্ছ না কি করতে যাচ্ছ, তোমাকে কিন্তু মেনশন করতে হবে। যেরকম ভিসায় উল্লেখিত কাজে যোগদান করতে পারে, নিজের ইচ্ছে মতো কোনো কাজে যোগদান কিন্তু পিআইও করতে পারে না। আর এনআরআই এর ক্ষেত্রে সুবিধা, তারা কিন্তু যে কোনো কাজে যোগদান করতে পারে, রিসার্চ থেকে শুরু করে সবকিছুতেই যোগদান করতে পারে, কারণ তাদের ভিসার প্রয়োজন নেই, যে কোনো কাজ করতে পারে। এবার সবচেয়ে বড় কথা, ভোট দেওয়ার অধিকার। যারা ওসিআই আছে তাদের কিন্তু ভোটের অধিকার নেই, ভোট দেওয়ার অধিকার নেই, তারা কিন্তু ভোট দেওয়ার তারা অধিকার নেই। কারণ কি, নাগরিকত্বের সুবিধা তারা নেই। যারা পিআইও আছে তাদেরও কিন্তু ভোট দেওয়ার অধিকার নেই।
ঠিক আছে, একমাত্র যারা এনআরআই তাদের ভোট দেওয়ার অধিকার আছে। তাহলে এদের মধ্যে, ঠিক আছে, কোন ধরনের সিটিজেনশিপ যদি তোমার থাকে তাহলে বেস্ট হবে? তাহলে এর মধ্যে কোনটি সবচেয়ে ভালো, বলো কোনটা সবচেয়ে ভালো? এনআরআই। এনআরআইটাই ভালো। এনআরআই সবচেয়ে ভালো। তাহলে এনআরআইটা ভীষণ ধরনের সুবিধা আমাদের প্রোভাইড। ক্লিয়ার হলে এতটা বলবে। ওকে, বলো। স্যার হালকা একটু উপরে তুলবেন স্ক্রিনটা। এই না, হ্যাঁ। কোনটা? হ্যাঁ, ব্যাস, ব্যাস, ব্যাস। হ্যাঁ, বলছি তাহলে বলো বলো। এনআরআইরা কি তাহলে ডুয়েল সিটিজেনশিপ পায়? এইটা খুব ভালো প্রশ্ন করেছো। এবার এক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে এক্ষেত্রে এনআরআই যারা রয়েছে তারা ডুয়েল সিটিজেনশিপ পাচ্ছে। এবার দেখো, ব্যাপারটাকে আমরা ডুয়েল সিটিজেনশিপ বলছি, কিন্তু অ্যাকচুয়াল সেন্সে এটা ডুয়েল সিটিজেনশিপ নয়। মানে সিটিজেনশিপের অধিকার তারা পাচ্ছে, কিন্তু তাদেরকে কিন্তু আমরা মানে সম্পূর্ণ অর্থে সিটিজেন বলতে পারবো না। সিটিজেনের সমতুল্য, কি বললাম বোঝা গেছে? লেখা আছে কথাটা সমতুল্য, কিন্তু অধিকার তারা পাচ্ছে, কিন্তু তারা প্রপার ভাবে ভারতের সিটিজেন নয়। কি বললাম বোঝা গেছে? ডুয়েল সিটিজেন বলা যায়, কিন্তু অ্যাকচুয়াল নয়। আচ্ছা, মানে কিছু টার্মস কন্ডিশন তাদের সঙ্গে থাকবে, তাই তো? কিছু রেস্ট্রিকশন একটু আছে, রেস্ট্রিকশন আছে, সব আচ্ছা, সুবিধাই তারা পাবে কিন্তু তবু তাদের সিটিজেন বলা যাবে না। যদি তাহলে এনআরআই কথাটাই থাকতো না। হ্যাঁ, এবার কি কি বলতো, একটা ব্যাপার জানো কি, যে যাদের পয়সা আছে এই যে যত আইন টাইন আছে সব না, যারা হচ্ছে মানে ট্যাক্স কম দেয় তাদের জন্য আইন। সৌরভ গাঙ্গুলি বলো, অক্ষয় কুমার বলো, তাদের ইন্ডিয়ার সিটিজেনশিপ, কানাডার সিটিজেনশিপ আছে। আমাদের সৌরভ গাঙ্গুলির অস্ট্রেলিয়ার সিটিজেনশিপও আছে, ইন্ডিয়ারও আছে। এটা কিন্তু হওয়া উচিত না, কিন্তু অ্যাকচুয়ালি যে যাদের দেখো হাই ট্যাক্স পেয়ার হয় না, তারা ভিআইপি হয়। তাদের ক্ষেত্রে এইসব নিয়ম প্রযোজ্য হয়। এই হচ্ছে ব্যাপার, নিয়ম শুধু সাধারণ মানুষের জন্য। বলো, ক্লিয়ার হলে বলবে। মুছে দিচ্ছি তাহলে, মানে মুছে দেবো বলতে পরেরতে যাচ্ছি, আর একটু বলে তারপরে হ্যাঁ স্যার। এমসিকিউ তে চলবো। এবার লাস্ট যে জিনিসটা আমি বলছি সেটা হচ্ছে আমাদের 2019-এর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, 2019 যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো এটা আমাদের হচ্ছে 2019 সালে 2019-এ 9th ডিসেম্বর, ঠিক আছে, আমাদের সেই সময়ের হোম মিনিস্টার কে ছিল, এখনো আছে, অমিত শাহ। ঠিক আছে, হোম মিনিস্টার অমিত শাহ আবার পরে যে কে বিলটা পেশ করেছিল। হ্যাঁ, তো হোম মিনিস্টার অমিত শাহ এই বিলটা পেশ করেছে, যেখানে কি বলা হয়েছিল, আর সে সময় প্রেসিডেন্ট কে ছিল? প্রেসিডেন্ট ছিল আমাদের রামনাথ কোবিন্দ। ঠিক আছে, প্রেসিডেন্ট ছিলেন আমাদের ভারতে তখন রামনাথ কোবিন্দ। তো রামনাথ কোবিন্দ সেই সময় প্রেসিডেন্ট ছিলেন। তিনি কি করেছিলেন, মানে তিনি সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা পাস করিয়েছে। সেখানে কি বলা হয়েছে, প্রথম টার্ম গুলো ভালো করে বুঝবে। বলা হয়েছে যে বাংলাদেশ, আমাদের পাশে যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, ঠিক আছে, এই তিনটে দেশ থেকে, ঠিক আছে, এই তিনটে দেশ থেকে যেসব ব্যক্তিরা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছে, তার মধ্যে কারা কারা ইনক্লুডেড হবে? হিন্দু হবে, শিখ হবে, খ্রিস্টান হবে, পার্সি হবে, পার্সি হবে, জৈন হবে, আর বৌদ্ধ হবে। যারা ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে ভারতে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে। এখানে কিন্তু কখনোই বলেনি নাগরিকত্ব নিয়ে নেওয়া হবে, বলা হয়েছে এদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে। এবার ব্যাপারটা হচ্ছে কেন এখানে মুসলিম ইনক্লুডেড না? তার কারণ এই তিনটে দেশ, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তিনটে দেশই কি হচ্ছে, মুসলিম কান্ট্রি।
ইন্ডিয়া কিন্তু কোনো হিন্দু কান্ট্রি নয়, ইন্ডিয়া একটা সেকুলার কান্ট্রি, কিন্তু এই দেশের পুরো রাষ্ট্রের ধর্ম হচ্ছে মুসলিম। ফলে মুসলিম মেজরিটি এবং রাষ্ট্র মুসলিম ধর্ম ফলো করে। ফলে এই দেশ থেকে কোনো মুসলিম নিশ্চয়ই মানে বিতাড়িত হবে না। সেই কারণে এদেরকে ছাড়া 2014 সালে করা হয়েছে, 2019 সালে দেওয়া হবে বলা হয়েছে, মানে 5 বছর। দেখো ওটা 11 বছরের ছিল, ওটাকে কমিয়ে 5 বছরের করার বলা হয়েছে। এবার এই জায়গাতে মুসলিম দেওয়া হয়নি, তার কারণ এই দেশগুলো থেকে, এই দেশগুলো মুসলিম কান্ট্রির মধ্যে। এখানে এটাই বলা হয়েছে যে ন্যাচারালাইজেশন যে পদ্ধতি রয়েছে, আমি একটু আগে যেটা বললাম, ন্যাচারালাইজেশন পদ্ধতিটাকে 12 বছর থেকে কমিয়ে, 11 থেকে 12 বছর ছিল, 12 বছর থেকে কমিয়ে 6 বছর করা হয়। ঠিক আছে, এবার এটা দেখো অনেক জায়গায় 12-র জায়গায় 11 থেকে 5, বা এটা দেখো 19 করা হয়েছে, এটা 14 থেকে করলে এটা মানে 5 হয়, আবার অনেক ক্ষেত্রে 6 হিসেব করা হয়। তো এটা 12 থেকে 11 বছর থেকে এটা কমিয়ে 6 বছর, হাফ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো অ্যাকচুয়ালি জিনিসটা নাগরিকত্ব প্রদান সংক্রান্ত, নাগরিকত্ব নেওয়ার সংক্রান্ত কোনো ব্যাপার না। এটা কিন্তু বেসিক্যালি সিএএ ছিল। এবার এখানে আরেকটা জিনিস ছিল এনআরসি। এবার অনেকে সিএএ আর এনআরসি কে গুলিয়ে দেয়, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। সিএএ ছিল এটা, আর এনআরসি কি ছিল? এনআরসি ছিল ন্যাশনাল ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। অনেকে সিএ আর এনআরসি কে একসাথে গুলিয়ে দিয়েছে। ঠিক আছে, সিএ হচ্ছে এটা যে পাকিস্তান বাংলাদেশ থেকে যারা এসেছে তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে, আর এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়া। সেখানে কি হয়েছে, এটা বেসিক্যালি ছিল কিন্তু অনেক আগে, এটা 2003 সালে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, সেখানে এই কথাটা বলা হয়েছিল। এখানে কি করা হয়েছিল, এই এনআরসির মধ্যে ন্যাশনাল রেজিস্টার ফর, এটা কিন্তু আজকের ব্যাপার না, এটা কিন্তু 2003 সালেই করা হয়েছিল। এরকম নয় যে বিজেপি সেটা করে দিয়েছে, এটা কিন্তু 2003 সালে যখন বিজেপির সময় ছিল, আমাদের কি বলে অটল বিহারী বাজপেয়ীর সময় এটা ছিল। তো তারপরে কংগ্রেসের তো 4 থেকে 14 পর্যন্ত চলেছে, তার মধ্যে কিছু করেনি। এখানে এনআরসির মাধ্যমে কি করা হয়েছে, ভারতের সমস্ত যেসব বৈধ নাগরিক রয়েছে, মানে যারা বৈধভাবে নাগরিকত্ব নিয়েছে, সেই বৈধ নাগরিকদের একটা তালিকা তৈরি করা হয়। ঠিক আছে, যে বৈধ নাগরিক হলে এই এই ডকুমেন্টস তুমি যদি দেখাতে পারো, তাহলে তোমার নাগরিকত্ব তুমি পাবে। সেই হিসাবে তার হচ্ছে বলা হয়েছে যে তার হয়তো ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, স্কুল লিভিং সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, বা কেউ যদি মানে চেনা পরিচিত লোক থাকে, এই কিছু যদি তুমি দাও, তাহলে তুমি এনআরসি তে রেজিস্টার হবে। এবার দেখো গন্ডগোল কি হচ্ছে, যে তাহলে এত আন্দোলন কেন? তার কারণ আন্দোলন হচ্ছে যারা দেখো পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে ভারতে এসেছে, মানে ফলস মাইগ্রেট করে এসেছে, তাদের কাছে তো কোনো কিছুই নেই। ফলে কারো বৈধ নাগরিক কোনো তালিকা না, মানে বৈধ কোনো ডকুমেন্টস নেই বলে তারা ভয় পাচ্ছে। তাহলে বৈধ ভাবে তুমি যদি ভারতে এসে থাকো, তাহলে তোমার অসুবিধে কি আছে? অসুবিধে কিছু নেই, তাহলে সেগুলো তুমি দেখাও যে তুমি বৈধভাবে ভারতে এসেছো, সেটা না। সেই কারণে এনআরসি। এবার এতেই দেখো হচ্ছে গন্ডগোল, কারণ কি এই অবৈধ লোকদেরকে নিয়েই আমাদের পলিটিক্যাল পার্টিরা কি করে ভোট ব্যাংক তৈরি করে। এটা হচ্ছে দুটোর পার্থক্য, সিএএ আর এনআরসি। বলো, বুঝতে পারলে বলবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তাহলে আমি এমসিকিউ গুলো ডিসকাস করে দিচ্ছি, তোমরা বলবে যে কোনটার উত্তর কি। ফার্স্ট কোশ্চেন, হ্যাঁ ঠিক আছে। হোয়াট ডাজ দ্য টার্ম সিটিজেনশিপ রেফার্স টু? সিটিজেনশিপ বলতে কি বোঝো? বলো, সিটিজেনশিপ বলতে কি বোঝো? The কি right হবে to উত্তর? vote in national elections. The আচ্ছা, বাকিরা কি বলছো? Sir, মানে legal ভোট status দিতে, of being a member of state. আচ্ছা, লিগাল স্ট্যাটাস ফর বিইং এ মেম্বার অফ স্টেট। আচ্ছা, আর কার কি মনে হচ্ছে? দুটো উত্তর পেলাম, আর কারো উত্তর পেলাম The না। right to vote in the option B. আচ্ছা দেখো, সিটিজেনশিপ বেসিক্যালি বলা হচ্ছে লিগাল স্ট্যাটাস অফ বিইং এ মেম্বার অফ স্টেট। এটা প্রথম কথা। যখন ভারতের কেউ নাগরিক হবে, তার মানে কি সিটিজেনশিপ কি, তার মানে তার আইনি অধিকার রয়েছে কোন রাজ্যের মেম্বার বা সদস্য হওয়ার জন্য।
রাইট টু ভোট ইন ন্যাশনাল ইলেকশন, ন্যাশনাল ইলেকশনে ভোট দিলেই তুমি সিটিজেনশিপ হবে, এটা সিটিজেনশিপ হওয়ার একটা বৈশিষ্ট্য যে তুমি ভোট দিতে পারবে। কিন্তু সিটিজেন তোমাকে কখন বলা হয়? যখন তোমার সেই দেশে থাকার একটা আইনি অধিকার থাকবে। বুঝতে পারলাম? বুঝতে পারছি কোন জিনিস কি কথাটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা। তুমি যদি সিটিজেনশিপ হও তাহলে তুমি রাইট টু ভোট পাবে। কিন্তু সিটিজেনশিপ জিনিসটা কি? তোমার লিগাল স্ট্যাটাস রয়েছে একটা রাজ্যের উপর। ক্লিয়ার? বুঝে করবে উত্তর, হ্যাঁ পরেরটা ভালো করে বুঝে উত্তর দেবে। ঠিক উত্তর চাই প্রত্যেকে। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ এ সিটিজেন? কোনটা নাগরিকের কোন অধিকার এর মধ্যে পড়ে না, ক্যারেক্টারিস্টিক্স মধ্যে পড়ে না? একটু আগেই পড়ালাম, ভালো করেই বললাম। কি হবে? So owning property in the country. আচ্ছা, প্রপার্টি অফ এ কান্ট্রি। আর আর কার কি মনে হচ্ছে? অ্যান্সার হচ্ছে অপশন বিং সি। এ মেম্বার অফ এ পার্টিকুলার কমিউনিটি অর রিলিজন। এক্ষুনি বললাম ভারতের নাগরিক হওয়ার ক্ষেত্রে তোমার কোনো বিশেষ ধর্মের প্রয়োজন নেই বা কমিউনিটি হওয়ার প্রয়োজন নেই, তুমি যে কোনো ধর্মের লোক হতে পারো, তুমি ভারতের নাগরিকত্ব পেতে পারো। কোনো পার্টিকুলার কমিউনিটি, তোমাকে হিন্দু হতে হবে বা মুসলিম হতে হবে সেগুলো কিন্তু বলা নেই। কথা ক্লিয়ার? এক্ষুনি বললাম তো, আমি কথাটা পড়ানোর মধ্যেই কথাটা মেনশন করেছি, বলেছি তো নাগরিক হওয়ার ক্ষেত্রে কোনটা প্রয়োজন নেই। স্যার বুঝেছি, কিন্তু এখন ওনিং প্রপার্টি ইন দি কান্ট্রি বলে এখানে মানে কান্ট্রিতে যদি প্রপার্টি থাকে তাহলে মানে এই অপশনটার মানে বুঝলাম না, ক্লিয়ার হলো না। বলছে তুমি নাগরিক হওয়ার ক্ষেত্রে তোমাকে তোমার দেশে প্রপার্টি কিনতেই হবে, ওনিং প্রপার্টি ইন দ্য কান্ট্রি। ও তুমি আচ্ছা যদি আচ্ছা, না কোনো না না, ঠিক আছে ঠিক আছে, বুঝতে তুমি পেরেছি যদি ঠিক কোনো আছে। প্রপার্টি না কিনতে পারো তাহলে তুমি ভারতের নাগরিক হবে না। এটা কি না না আছে না কোনো না, কিছু ঠিক ব্যাপার? আছে, না না না। ওকে, নেক্সট। বলছে হুইচ টাইপ অফ সিটিজেনশিপ ইজ বেসড অন দ্য ডিসেন্ডেন্ট অর ব্লাড লাইন? বলাই আছে ডিসেন্ডেন্ট বেসড ডিসেন্ডেন্ট বার্থ বেসড রাইট। রিলেশন সিটিজেনশিপ বলাই আছে। বার্থ রাইট নয়, বার্থ রাইট টু বাই বার্থ। এই তো বাবা, বাই বার্থ তো প্রথমটা জন্মসূত্রে, তাহলে জন্মসূত্রে তো ব্যাপারটা নয়, উত্তরাধিকারী সূত্রের কথা বলা হচ্ছে। ডিসেন্ডেন্ট মানে উত্তরাধিকারী সূত্র, এই যে ডিসেন্ডেন্ট আর ব্লাড লাইন। বাই বার্থ হলে তো তোমার আর উত্তরাধিকারী কেন লাগে? বুঝতে পারলে কি বললাম? যে সেকেন্ডটা বলেছিলাম উত্তরাধিকার সূত্র। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ডুয়েল সিটিজেনশিপ? কি হবে? ডুয়েল সিটিজেনশিপ বলতে আমরা কি বুঝি? না বুঝতে পারলে বলবে, বানে বুঝিয়ে দেবো। স্যার অপশন সি। স্যার সি দাগ নাম্বার। অবশ্যই সি হবে উত্তর। যে ডুয়াল সিটিজেনশিপ মানে এর মাধ্যমে তুমি কি করতে পারো, রাইটস আর প্রিভিলেজ দুটো দেশেরই, রাইটস মানে অধিকার আর প্রিভিলেজ মানে সুবিধা তুমি ভোগ করতে পারো। রাইটস এন্ড প্রিভিলেজ অফ টু কান্ট্রিজ, তুমি দুটো দেশেরই রাইটস আর প্রিভিলেজ তুমি পাবে। অবশ্যই সেটা তো, সেটাই তো বলা হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ, দ্বৈত নাগরিকত্ব। ভেরি গুড। আচ্ছা, which of the following is an example of political right associated with the citizenship? রাজনৈতিক অধিকার কোনটার মধ্যে বলা হচ্ছে? পলিটিক্যাল রাইট। ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ ভেরি গুড, স্পিচ। ভেরি গুড। বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ। তুমি যে কোনো বক্তব্য দিতে পারো, তুমি তৃণমূল, সিপিএম, বিজেপি যা খুশি তুমি করতে পারো, তার মানে তোমার কি একটা পলিটিক্যাল রাইটস রয়েছে। Which legal principle allows a person to renounce their citizenship in one country and acquire citizenship in another? স্যার আবার মানেটা বলে দিন। মানেটা বলছে কোন ধরনের নাগরিকত্ব পদ্ধতির মাধ্যমে
তুমি তোমার যে স্যার সিটিজেনশিপ, ডুয়াল সিটিজেনশিপ। তুমি তোমার সিটিজেনশিপকে রিনাউন্স করতে পারো, রিনাউন্স করতে পারো ইন একটা দেশ থেকে আরেকটা দেশের সিটিজেনশিপ অ্যাকোয়ার করার ক্ষেত্রে। রিনাউন্সের মানে কি? কোন ধরনের সিটিজেনশিপ পদ্ধতির ক্ষেত্রে তুমি একটা দেশের সিটিজেনশিপ থেকে অন্য দেশের সিটিজেনশিপ গ্রহণ করো? স্যার Option ডুয়াল D. সিটিজেনশিপ। আরে বাবা, ডুয়েল সিটিজেনশিপ হলে কি তুমি ছড়ি ছাড়লে পাবো? স্যার স্যার ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশন। Option. একদম পরিষ্কার বলা হয়েছে, ন্যাচারালাইজেশন পদ্ধতির মাধ্যমে তোমাকে বলাই হ্যাঁ হয়েছে হ্যাঁ প্রথম হ্যাঁ, বুঝতে পদ্ধতি। পেরেছি। তুমি প্রথম দেশের সিটিজেনশিপ ছেড়েছো কিনা সেটা প্রথমেই দেখা হচ্ছে না, তাই না? একদম ভালো কোশ্চেন। দেখো পড়ানোর মধ্যেই দেখো সুন্দর করে আমি ওই জন্য কোশ্চেন গুলো করালাম। Which type of citizenship is acquired automatically by being born or within the territorial boundaries of a state? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি মানে এটা? স্যার বার্থ রাইট সিটিজেনশিপ। একদম জন্মসূত্রে যে নাগরিকত্ব, একদম বলাই হয়েছে অটোমেটিক্যালি হবে যদি তুমি সেখানে জন্মগ্রহণ করো সেই টেরিটোরিয়াল বাউন্ডারির মধ্যে, তাহলে তুমি অটোমেটিক্যালি সেই সিটিজেনশিপটা পাবে। কেন? বা বিং বর্ন, জন্ম করলে, তাহলে বাই বার্থ রাইট সিটিজেনশিপ, জন্মসূত্রে নাগরিকত্ব। সিম্পল কোশ্চেন। হোয়াট স্যার রোল 6 দাগটা একবার একটু ডাজ, বুঝিয়ে দেবেন? ছয়ের দাগটা হ্যাঁ বলেছে, হ্যাঁ কোন প্রিন্সিপাল, হুইচ লিগাল প্রিন্সিপাল বলেছে, কোন লিগাল প্রিন্সিপালের অ্যালাউ করছে যে একজন পার্সন রিনাউন্স দেয়ার সিটিজেনশিপ ইন ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি। মানে একটা দেশের কোন প্রিন্সিপালের মাধ্যমে একজন পার্সন একটা দেশের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারে, অ্যাকোয়ার মানে গ্রহণ করতে পারে। ঠিক আছে, এবার বুঝেছি। রিনাউন্সটা গুলিয়ে এবার গিয়েছিল। ঠিক আছে। একদম রিনাউন্স মানে ত্যাগ করা, রিনাউন্স মানে ত্যাগ করা, অমান্য করা, অ্যাবাইড বাই, অমান্য করা বা ত্যাগ করা। আচ্ছা, the role of citizenship education play in a democracy. What role does citizenship education plays in a democracy? মানে শিক্ষিত হওয়ার ক্ষেত্রে ডেমোক্রেসিতে একটা সিটিজেনশিপের মানে শিক্ষিত হওয়াটা কি প্রভাব ফেলে? স্যার অপশন এ। Option A, promoting a specific political ideology. তাই কি বাবা? না মনে স্যার হয় Political অপশন সি। encouraging religious belief among citizen, লোকের মধ্যে রিলিজিয়াস বিলিফ স্যার ছড়িয়ে বি দেওয়া। বি হতে পারে স্যার, স্যার ডেভেলপিং বি Developing হবে মনে হয় critical, স্যার। একদম পরিষ্কার ভাবেই বাবা, ডেভেলপিং ক্রিটিক্যাল হ্যাঁ। থিঙ্কিং এন্ড অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ইন সিভিক লাইফ। মানে তোমার মধ্যে যে চিন্তা ভাবনা, তুমি পড়াশোনা কেন করছো, এটা প্রথম কথা। তোমার পলিটিক্যাল আইডিওলজি, তোমার স্পেসিফিক পলিটিক্যাল আইডিওলজি, তুমি হিন্দুত্ব ছড়ানোর জন্য পলিটিক্সে ডেমোক্রেসির দরকার, বা মুসলিমের জন্য দরকার, না প্রত্যেকের মধ্যে রিলিজিয়াস বিলিফটাকে এনকারেজ করার জন্য তুমি মুসলিম, সেই জন্য মুসলিম পার্টিকে তুমি ভোট দেবে, সেগুলো কি না রেস্ট্রিক্ট ইনফরমেশন এন্ড মিডিয়া, মানে মিডিয়ার যাতে ইনফরমেশনকে অ্যাক্সেস রেস্ট্রিক্ট করা যায়, সেগুলো তো নিশ্চয়ই না। তুমি যাতে চিন্তা ভাবনা করতে পারো, তোমার যাতে চিন্তা ভাবনা ক্রিটিক্যাল থিঙ্কিং এর যাতে ডেভেলপমেন্ট, এবং তুমি রাজনৈতিক বিষয়ে যাতে অ্যাক্টিভ ভাবে পার্টিসিপেশন পাও ইন সিভিক লাইফ, রাজনৈতিক জীবনে পার্টিসিপেট করা, ভোট দেওয়া, নিজের এর জন্য রাইটস এর জন্য লড়া, এইসব কথা। আচ্ছা, হোয়াট ইজ ইন হুইচ সিনারিও মাইট এ পার্সন বিকাম স্টেটলেস? তখন তার স্টেট থেকে তাকে বাদ দেওয়া বা বিতাড়িত করা, কোন সিনারিও? কি হবে? স্যার বি অপশনটার মানেটা কি? when their When citizen revoke সিটিজেনশিপ, যখন রাষ্ট্র তার সিটিজেনশিপটা রিভোক করবে মানে তুলে নেবে বা খারিজ করবে। স্যার সি অপশন, যখন বলবে যে আমি ছেড়ে দিচ্ছি নাকি রিনাউন্স। স্যার সি। when they are voluntarily renounces they voluntarily renounce their citizenship, when are might
পার্সন। দেখো এখানে একটা কথা বলা হয়েছে, দেখো মাইট এ পার্সন, মাইট কথাটা ব্যবহার করা আছে, হয়তো, হতে পারে, কখন, স্টেটলেস। স্যার তাহলে Answer অপশন হবে? এ স্যার। স্যার এ হবে স্যার, এ। না, অপশন বি হবে। হ্যাঁ, অপশন বি হবে যখন তার যে স্টেট রয়েছে সে তার সিটিজেনশিপটাকে খারিজ করবে। স্টেটলেস, রাজ্য ছাড়া, কখন হবে? যখন রাজ্য তাকে স্টেট থেকে বের করে দেবে, রিভোক করবে। What does the term denaturalization mean in context of citizenship? Denaturalization কি হবে? ন্যাচারালাইজেশনের অপোজিট। সি হবে, সি। হ্যাঁ, প্রসেস অফ লুজিং সিটিজেনশিপ অ্যাকোয়ার্ড থ্রু ন্যাশনালাইজেশন, মানে ন্যাচারালাইজেশন প্রসেসের মাধ্যমে তুমি যখন সিটিজেনশিপ হারিয়ে দেবে, দ্যাট ইজ ডিন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশনের অপোজিট ডিন্যাচারালাইজেশন, তাই তো? দেখো, তাহলে আমরা এটা হচ্ছে টোটাল জিনিসটা আমরা ডিসকাস করে নিলাম, ঠিক আছে? আমাদের এখানে পুরো সিটিজেনশিপ টপিক এবং তার সাথে সাথে এমসিকিউ ডিসকাস। তাহলে নেক্সট দিন এই টপিকে এরপরে আমাদের হবে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার সংক্রান্ত আমাদের নেক্সট ডে আলোচনা হবে। নেক্সট ডে টপিক ফান্ডামেন্টাল রাইটস।